This call is now being recorded. আজকের ক্লাসে আমরা 15.5 সারফেস ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে সারফেস ইন্টিগ্রেশনের মিনিং বলতে আমরা কি বুঝি সেগুলো নিয়ে মোটামুটি লেকচার দেওয়া হয়েছিল। মানে আমরা সারফেস ইন্টিগ্রালের মিনিংটা সাধারণত বলতে কি বুঝি, একটা সারফেস বা তলের ভর বের করা অথবা তলের এরিয়া বের করা, এই ব্যাপারটা ছিল সারফেস ইন্টিগ্রাল। আর সারফেস ইন্টিগ্রাল বের করার সময় আমরা একটা ফর্মুলা ইউজ করা হইতো, সেটা ডাবল ইন্টিগ্রেশনে সারফেস ইন্টিগ্রেশন করা হয়। এক্স ওয়াই তল বা প্লেনে আমরা সেই ইন্টিগ্রেশনের মানটা বের করি বা সলভ করার চেষ্টা করি। এই থিওরেম গুলো সাধারণত অ্যাপ্লাই করা হয় পেজ নাম্বার 1133 পেজের যে থিওরেম গুলো দেওয়া আছে, এই থিওরেম গুলো ইউজ করে আমরা সারফেস ইন্টিগ্রেশনের মান বের করি। এর আগে ক্লাসে এক্সাম্পল 2 পড়ানো হয়েছিল। এক্সাম্পল 2 নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? দেখো এখানে যে থিওরেমটা বলা হয়েছে, জেড হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, আর আমরা যখন একটা সারফেসে ইন্টিগ্রেশন করব তখন সেই সারফেস ইন্টিগ্রালটা বের করার জন্য আমাদেরকে ডাবল ইন্টিগ্রেশনে ম্যাথকে কনভার্ট করতে হবে। আর সেই জন্য আমরা এই ফর্মুলাটি ইউজ করব। এই ফর্মুলাটা ইউজ করার মাধ্যমে আমরা সারফেস ইন্টিগ্রালকে ডাবল ইন্টিগ্রেশনে কনভার্ট করে নিব। এক্সাম্পল 2 এই ক্লাসে পড়ানো হয়েছিল, কারো কি কোনো কোশ্চেন আছে এক্সাম্পল 2 রিলেটেড? আচ্ছা, তাহলে আজকে আমরা এক্সাম্পল 3 দেখব। সরাসরি বলা হয়েছে এভালুয়েট দ্য সারফেস ইন্টিগ্রাল। এই সারফেস ইন্টিগ্রেশনের মান বের করতে হবে। where sigma is the part of the cone lies between the plane z equal to 1 and z equal to 2. এখন দেখো এই সারফেস ইন্টিগ্রেশন বের করা মানে কি, আমরা সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে ফর্মুলাটা ছিল ডাবল ইন্টিগ্রেশন আর। দেখো ওয়াই স্কোয়ার, যেহেতু আমরা এক্স ওয়াই তলে বা কোন একটা প্লেনে করবো, এই জন্য জেড এর মানটা এখানে আমরা ইনপুট দিয়ে দিব। জেড এর মান কি ছিল? রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? জেড এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে আমাদের ডিএস এর পরিবর্তে লিখতে হবে ডিএ। তারাই কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা এখানে এক্স ওয়াই এর ফাংশন, আর এখানে জেড কে এক্স এর সাথে সাপেক্ষে রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা হচ্ছে, এবং জেড কে ওয়াই এর সাপেক্ষে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতেছি। তারপর আমরা স্কোয়ার রুট নিচ্ছি, প্লাস ওয়ান করতেছি, স্কোয়ার রুট তারপর দিয়ে লিখতেছি। তাহলে সেই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে জেড কে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো জেড ফাংশনটা ছিল এটা, আমরা যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে জেড কে, ডেল্টা জেড বাই ডেল্টা এক্স কত পাওয়া যাচ্ছে? 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস এক্স পাওয়া যায়। টু টু আর কি ক্যান্সেল হয়ে যাচ্ছে, টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে। আবার আমরা যদি জেড কে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে একটা টু ছিল আর এখানে একটা টু ছিল, এই দুইটা টু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপর আমরা এই টার্মটাকে স্কোয়ার করলাম, এই টার্মটাকে স্কোয়ার করলাম, করার পর রুট ওভার টু পাওয়া যাচ্ছে। দেখো তো এই পার্থক্য বুঝতে পারো কিনা?
আচ্ছা দেখো, এই পার্টে আমরা যদি এখানে √2 বসাই ফর্মুলার, তাহলে হচ্ছে এখানে লিখতে হবে ডিএ। ডিএ হচ্ছে এক্স এবং ওয়াই এর, ডিএ হচ্ছে লিমিট এক্স ওয়াই প্লেন বা তলের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। এক্স ওয়াই প্লেন বা তলের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের এক্স ওয়াই তলের জন্য ইকুয়েশন লাগবে। ইকুয়েশন কোথা থেকে পাবো? দেওয়া আছে সিগমা ইজ দ্য পার্ট অফ কোণ। সিগমা হচ্ছে আমাদের সারফেস, সেই সারফেসটাকে আমরা এক্স ওয়াই তলে নিয়ে আসবো। আর সিগমাকে দেওয়া আছে একটা কোণ, কোণের মান z = 1 z = 3। আচ্ছা দেখো, z = √x² + y²। এটা যদি কোণ হয়, তোমাদেরকে মনে আছে বলা হয়েছিল কোণের ইকুয়েশনটা কিভাবে লেখা হয়? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে জেড এক্সিস। আচ্ছা এখন যদি জেড এর মান 0 হয়, এখানে 0 বসাই, তাহলে পাবো হচ্ছে একটা পয়েন্ট। জেড এর মান যদি 1 হয়, তাহলে পাওয়া যাবে 1 রেডিয়াসের একটা সার্কেল। জেড এর মান যদি 2 হয়, তাহলে পাওয়া যাবে 2 রেডিয়াসের একটা সার্কেল। জেড এর মান যদি 3 হয়, তাহলে পাওয়া যাবে হচ্ছে 3 রেডিয়াসের একটা সার্কেল। জেড এর মান যদি 4 হয়, তাহলে 4 রেডিয়াসের সার্কেল পাওয়া যাবে। কারণ জেড এর মান তুমি যত বাড়াবা সার্কেলটা তত বেশি বড় হবে। তারপর এই ধরনের একটা কোণ তৈরি করবে, এই ধরনের একটা কোণ তৈরি করবে। এখন কোশ্চেনে বলা হয়েছে যে এই যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণের z = 1। তা z = 1 যদি নেওয়া হয়, তাহলে z = 1 এখানে একটা পোর্শন তৈরি করবে। সেই পোর্শনটা এক্স ওয়াই তলে দেখতে একটা সার্কেলের মতো হবে। তার তার যে প্রজেকশন পড়বে উপরের পোর্শনটা একটা সার্কেল হবে। আর z = 2 যদি নেওয়া হয়, z = 2 যদি নেওয়া হয়, তাহলে এখানে আরেকটু বড় রেডিয়াসের সার্কেল পাওয়া যাবে। এই সার্কেলটাকে আমরা যদি নেই এক্স ওয়াই তলে প্লেনে, তাহলে দেখতে কেমন হবে দেখো একটু। তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এরকম, যেটা কোণের, এই যে কোণ হয়, তাহলে এই যে কোণের দুইটা পার্ট, একটা হচ্ছে এই একটা সার্কেল যেটা হচ্ছে z = 1। সেই সার্কেলে যখন এক্স ওয়াই তলে পড়বে তার প্রজেকশন বা ছায়া, তখন এরকম একটা সার্কেল পাবো আমরা এক্স ওয়াই তলে। আর এটা হচ্ছে z = 1 এর জন্য। আর এখানে যদি z = 2 নেই, তাহলে 2 নিলে একটু বড় রেডিয়াসের সার্কেল পাবো। 2 নিলে একটু আমরা সার্কেলটা পাবো, একটু বড় রেডিয়াসের সার্কেল পাবো। দেখো, আমরা যদি বইয়ের গ্রাফটা বইয়ের দেখি, এই দেখো বইয়ে যে দেখানো হয়েছে একটা কোণ, সেই কোণের এই যে প্লেন z = 1, এই z = প্লেন 1 প্লেনটা এখানে 1 রেডিয়াস সার্কেল দিচ্ছে, এখানে এটা 1 রেডিয়াস সার্কেল দিচ্ছে। আর z = 2, z = 2 যে প্লেন, এই প্লেনটা হচ্ছে আমাদেরকে 2 রেডিয়াস একটা সার্কেল দিচ্ছে। এদেরকে যদি আমরা দেখি, তার মানে এই যে পোর্শনটা পাওয়া যাচ্ছে কোণের এই অংশটা, মনে করো এটা কোণ আইসক্রিমের, তুমি একটু একদম নিচে থেকে একটু উপরের অংশ, এটা কোণ আইসক্রিম, এই কোণ আইসক্রিমের এটা কোণ মনে করো এটা, সেই কোণের তুমি এখানে এটা কেটে দিলা আর এখানে কেটে দিলা, এদের মাঝামাঝি যে পোর্শনটা হবে সারফেসটা হবে, সেই সারফেসের মাঝে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। আর এই সারফেসের মধ্যে যদি ইন্টিগ্রেশন করতে বলা হয়, তাহলে এই সারফেসের যে এক্স ওয়াই তলে ছায়া পড়বে, প্রজেকশন পড়বে, দেখা যাচ্ছে এই যে তলটা তৈরি হয়েছে, এই তলের ছায়া বা প্রজেকশন রিজন আর তৈরি করছে। আমরা যদি 2 ডাইমেনশনে সেটাকে ড্র করি, তাহলে আরটা দেখতে অনেকটা এরকম হবে। z = 1 এর জন্য এক্স ওয়াই তলে পাওয়া যাবে 1 রেডিয়াসের সার্কেল, আর z = 2 এর জন্য পাওয়া যাবে হচ্ছে 2 রেডিয়াসের সার্কেল।
এটা হচ্ছে 2 রেডিয়াসের সার্কেল। তাহলে দেখো তো এই যে মধ্যবর্তী এই যে পোর্শনটা তৈরি হয়েছে, এই পোর্শনটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তল বা রিজন। আচ্ছা বলো তো এই রিজনে আর এর লিমিট কত হবে? স্যার 1 থেকে 2 পর্যন্ত। আর লিমিট হচ্ছে জেড ইকুয়াল টু 1 হচ্ছে এই রিজনের মধ্যে লোয়ার লিমিট, আর 2 হচ্ছে আপার লিমিট। তার মানে আর এর লিমিটটা হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে। আর এই যে পোর্শনটা, এই পোর্শনটা কতটুকু আমাকে দিচ্ছে এক্স ওয়াই তলে? স্যার 2 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। একটা বৃত্তের চারিদিকে কতটুকু থাকে তার কোণের পরিমাণ? 360 ডিগ্রি। হ্যাঁ, তার মানে এখানে থিটার মান 0 থেকে 360 ডিগ্রি উপর যাচ্ছে। তাহলে এভাবে বলতে পারে অনেকটা। দেখো এখানে হচ্ছে ছোট আর বড় আর, এই রেডিয়াসটা এই সম্পূর্ণ পোর্শনটা একদম এক্স ওয়াই তল চারিদিকে ঘুরে আসছে, আর এই পোর্শনটা এক্স ওয়াই তল চারিদিকে ঘুরে আসছে। তাহলে এই পোর্শনটুকু কতটুকু মুভ করছে? এক্স ওয়াই তল চারিদিকে 360 ডিগ্রি। কারণ এই যে রিজনটা পাওয়া যাচ্ছে আর, এই রিজনটা আর এর মানটা হচ্ছে থিটা, আর থিটার মানটা ভ্যারি করতেছে কত থেকে? 0 থেকে 2 পাই, এই রেঞ্জের মধ্যে থিটাটা ভ্যারি করতেছে। তারপরে আর এর লিমিট 1 থেকে 2, আর থিটার লিমিট 0 থেকে 2 পাই। এটা হচ্ছে আমাদের এই এই পোর্শন, বাউন্ডেড পোর্শনটা। তার মানে সহজ কথা বললে এটা কোণ, সেই কোণটা আমরা যদি দেখি, সেই কোণটা এক্স ওয়াই তলে তার প্রজেকশন বা ছায়া পড়ছে, বা এটা হচ্ছে কোণ। এই কোণের জেড ইকুয়াল টু 1 যদি কাটো, তাহলে এখানে এইখানে একটা সার্কেল তৈরি হবে, আর এই সার্কেলটার ছায়া বা প্রজেকশন পড়বে এক্স ওয়াই তলে এইটা। আর আরেকটু উপরে যদি নাও, তাহলে এই যে উপরের পোর্শনটা, এইখানে একটা সার্কেল তৈরি হবে, আর এই সার্কেলটা, এই যে বড় সার্কেল দেখতে পাচ্ছ, এই বড় সার্কেলটা প্রজেকশন। তাহলে এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু যেমন সারফেস, এই সারফেসটা এক্স ওয়াই তলে আর একটা রিজনকে বাউন্ড করবে, আর এই আর রিজনের মধ্যে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো দেখো আমাদের ইন্টিগ্রেশনটা ছিল এরকম, সারফেস ইন্টিগ্রাল। সারফেস ইন্টিগ্রালকে আমরা প্রথমে ডাবল ইন্টিগ্রেশন নিয়ে আসলাম ফর্মুলা ইউজ করে। এখন আমরা সেটাকে ম্যাথ সলভ করার জন্য পোলার ফর্মে নিয়ে যাব। আমরা যদি এই ম্যাথটাকে পোলার ফর্মে নিয়ে যাই, তাহলে আমাদের ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। তাহলে বলো তো এখানে থিটার লিমিট কত হবে? এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান হচ্ছে আর স্কোয়ার, আর ওয়াই এর মান হচ্ছে আর কস থিটা। তার মানে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর ডি এর জায়গায় লিখবো আর ডি, আর ডি থিটা। তাহলে বলতো আর এর লিমিট কত হবে? 1 থেকে 2, থিটার লিমিট 0 থেকে 2 পাই। এই দেখো লিমিটটা দেওয়া আছে। পরবর্তীতে ডাবল ইন্টিগ্রেশন সলভ করলে আমাদের মোটামুটি ম্যাথের আনসার চলে আসবে। স্যার থিটার লিমিটটা একটু বুঝতে পারিনি স্যার। আচ্ছা আবার দেখো, প্রথমে যদি তুমি এটা দেখো, এটা কোন যেহেতু আমরা চিন্তা করি, তাহলে সেই কোনটা আমরা আঁকার সময় সাধারণত এইভাবে কোনটা হয়, যত বড় হয় সার্কেল তত বড় হয়। এখন এখানে যদি একটা প্লেন চলে যায় জেড ইকুয়াল টু 1-এ, তাহলে এখানে একটা সার্কেল তৈরি হয়। নর্মাল চিন্তা করে দেখো, তুমি যদি কোন আইসক্রিমের একটু একদম একদম নিচের যে 0 পয়েন্ট আছে, এই 0 পয়েন্ট থেকে একটু উপরের দিকে যাও, একটা প্লেন নিয়ে নাও, দেখবে প্লেন একটা সার্কেল তৈরি হবে। কোন কিভাবে তৈরি হয়? কোন ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
এখন তুমি যখন জেড এর মান 0 তখন পাচ্ছ পয়েন্ট, জেড এর মান যখন 1 পাচ্ছ তখন 1 রেডিয়াসে সার্কেল পাচ্ছ। এই 1 রেডিয়াসের সার্কেলটা কোণের শেষ পয়েন্ট চলে আসতেছে, সেটা যখন এক্স ওয়াই তলে তার ছায়া পড়বে আর প্রজেকশন পড়বে তখন দেখতে কেমন হবে? এটা তো জেড এর মান 1, মানে 1 এর হাইটে এটা সার্কেল পাচ্ছ একটা, এই ধরনের শেপ পাওয়া যাবে। তাহলে এখানে এই যে সার্কেলটা পাচ্ছ, এই সার্কেলটার আর এর মান কত বলো তো? এখানে আর এর মান স্যার জেড। আর এর মানটা 1 রেডিয়াস সার্কেল না, জেড ইকুয়াল টু 1 তো ধরে নিলাম। তাহলে 1 রেডিয়াসের সার্কেলে তো এক্স ওয়াই তলের প্রজেকশন পড়ছে, তাহলে সেই 1 রেডিয়াসের সার্কেলটা এক্স ওয়াই তলে 0 থেকে 360 ডিগ্রি কোণ করবে। 0 থেকে শুরু করে 360 ডিগ্রির কোণ তাকে পাওয়া যাবে। আবার যখন আমরা 2 রেডিয়াসের সার্কেল নিব বড়, তার ছায়া যখন এক্স ওয়াই তলে বা প্রজেকশন পড়বে এক্স ওয়াই তলে, তখন কি পাওয়া যাবে? তখন 2 রেডিয়াসের সার্কেল পাওয়া যাবে। তাহলে এখানে 1 রেডিয়াসের সার্কেল 360 ডিগ্রি ঘুরে আসলো, 2 রেডিয়াসের সার্কেল 360 ডিগ্রি চারিদিকে ঘুরে আসলো। তারপর এই যেটা মাঝখানে যেটা শেপ তৈরি হয়েছে রিং শেপ, এই রিং এই রিং শেপটা কত ডিগ্রি? এই রিং শেপটা দেখো প্রতিটা যদি দেখো 360 ডিগ্রি আসতেছে। তার মানে আর ইকুয়াল টু 1 রেডিয়াসের সার্কেল এবং আর ইকুয়াল টু 2 রেডিয়াসের সার্কেলের মধ্যবর্তী যে পোর্শনটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই রিং শেপ। এই রিং শেপের যখন আমরা দেখবো তখন আর এর মান কত হবে? আর এর মান হচ্ছে সবচেয়ে কাছের সার্কেল, সবচেয়ে কাছের সার্কেলের রেডিয়াস কত? 1। তাহলে বলো এখানে আর এর মান কত? তাহলে লোয়ার লিমিট এই পোর্শনটুকুর জন্য আর এর লোয়ার স্যার লিমিট 1। 1, আর আর এর আপার লিমিট কত? 2। স্যার 2। আর আপার লিমিট হচ্ছে 2। আর এই এই পোর্শনটুকু কতটুকু দিকে ঘুরে আসছে? 2 পাই। স্যার 2 পাই স্যার। 2 পাই। থিটার লিমিট কত হবে? 0 থেকে 2 পাই। 0 থেকে 2 পাই। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা এখানে? স্যার স্যার হ্যাঁ বলো, ইফতেখার বলো। স্যার এখানে কি আমরা প্রজেকশন আর ওই যে ওই উপরের পার্টটা ইনক্লুড করে বার করলাম নাকি খালি প্রজেকশনটা? উপরের পার্টকে এখানে ইনক্লুড করবো না, আমাদের এই ম্যাথটা হচ্ছে কি যে তলটা তৈরি হবে সেই তলটা এক্স ওয়াই তলে কতটুকু জায়গা নিচ্ছে আর কতটুকু তার প্রজেকশন পড়তেছে। মানে একটা তল, যে তলে আমাদের বলা, আমরা তো পড়াচ্ছি সারফেস ইন্টিগ্রাল, একটা সারফেস এক্স ওয়াই প্লেনে বা তলে যেই পোর্শনটুকুকে বাউন্ড করবে ওই বাউন্ডেড পোর্শন নিয়ে আমাদের ইন্টিগ্রেশনের মানটা করতে হবে। তার মানে কি সারফেস ইন্টিগ্রেশনের ফর্মুলাকে আমরা ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতেছি। তবে সারফেস ইন্টিগ্রাল যেটা ছিল, এই দেখো এখানে এখানে সারফেস ইন্টিগ্রাল সম্বন্ধে কি বলা হয়েছে, যে এই সারফেস ইন্টিগ্রালকে আমরা এক্স ওয়াই তলে নিয়ে যাচ্ছি, আর যখন আমরা এক্স ওয়াই তলে নিয়ে যাচ্ছি তখন আমাদের এই ম্যাথটা ডাবল ইন্টিগ্রেশন কনভার্ট হচ্ছে। আর ডাবল ইন্টিগ্রেশন কনভার্ট যখন হবে তখন এই যে জেড ইকুয়াল টু জেড জি এক্স ওয়াই, এটা কি 3 ডাইমেনশনাল সলিড। এই 3 ডাইমেনশনাল সলিডের যে ছায়া বা প্রজেকশন এক্স ওয়াই তলে পড়বে সেই প্রজেকশনের মধ্যে আমাদের ইন্টিগ্রেশন সলভ করতে হবে। তার মানে কি আমাকে ডাবল ইন্টিগ্রেশন সলভ করতে হবে, সারফেস ইন্টিগ্রাল সলভ করতে হবে। আর সারফেস ইন্টিগ্রেশন সলভ করার জন্য আমাকে এক্স ওয়াই প্লেনে চলে যেতে হবে, আর সেই প্লেনে গিয়ে আমরা ম্যাথকে সলভ করতে পারি। ডিফারেন্ট ওয়েতেও করতে পারি। দেখো এখানে আমরা যদি এক্স ওয়াই প্লেনে না না যাই, আমরা যদি জেড এক্স প্লেনে যাই তাহলে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। আবার আমরা যদি অন্য প্লেনে যাই, ওয়াই জেড প্লেনে যাই, তাহলেও আমাদের ম্যাথের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা যদি যে কোনো একটা সারফেসকে যে কোনো একটা তলে নিয়ে গিয়ে আমরা সেই তলে ডাবল ইন্টিগ্রেশন করতে পারি। যদি আমরা জেড এক্স ওয়াই এর ফাংশন হিসেবে চিন্তা করি তাহলে এক্স ওয়াই তলের উপর থাকবে জেড, আর এক্স ওয়াই ভ্যালু ইনপুট যদি দেওয়া হয় তার আউটপুট আসবে কি? তার আউটপুট আসবে হচ্ছে জেড। তার মানে এক্স ওয়াই এর তলের হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট তল বা প্লেন, সেই প্লেন থেকেই আমরা হাইট পাচ্ছি। আর সেই এই এক্স ওয়াই প্লেনের উপর যখন সেই সলিড জেড হাইট সম্বন্ধ একটা 3 ডাইমেনশনাল সলিড থাকবে, সেই সলিড যখন এক্স ওয়াই তলে তার ছায়া বা প্রজেকশন পড়বে, সেই প্রজেকশনের মাঝে আমাদের কি করতে হবে? আমাদের এই ইন্টিগ্রেশনের মানটা সলভ করতে হবে। আর আমাদের যে ম্যাথটা ছিল এই ম্যাথটা এরকম ছিল, বলা হয়েছে যেটা কোণ, কোণ অবশ্যই 3 ডাইমেনশনাল। তাহলে কোণের হচ্ছে এটা হচ্ছে এক্স, এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। এখন যদি
এখানে আমরা এরকম একটা সার্কেল, এরকম একটা নেই, কোণ চিন্তা করি। তাহলে কোণের এই যে উপরের পার্টটা কি দেখতে, একটা সার্কেল না? এই উপরের পার্টটা যদি এক্স এর তলে তার প্রজেকশন পড়ে, তাহলে সেই প্রজেকশনটা দেখতে কি হবে? এখানে এরকম একটা সার্কেল পাওয়া যাবে। কারণ এই প্রজেকশনটা এখানে দেখতে একটা সার্কেলের মতো হবে। আবার আরেকটু বড় যদি কোণের উপরের পার্টটা নাও, যত উপরে যাবে কোণের এই পার্টটা, কোণের রেডিয়াসটা তত বড় হতে থাকবে। তা সেই বড় পোর্শনের প্রজেকশন কত কত পড়বে এখানে? এই বড় প্রজেকশনে আরো বড় একটা সার্কেল পাওয়া যাবে। তো দেখো তো, এই বড় সার্কেলটা আর এই ছোট সার্কেলটা, এদের মাঝামাঝি কি একটা কি তৈরি হচ্ছে? এই যে পোর্শনটা ছিল, এই পোর্শনটার যখন প্রজেকশন আমরা এখানে ফেলাচ্ছি এক্স ওয়াই তলে, তখন একটা সার্কেলের মতো পাওয়া যাচ্ছে। আর একটা সার্কেল আর একটা সার্কেলকে বাউন্ড করতেছে। তার মানে এটা একটা আংটির মতো বা রিং শেপ তৈরি হচ্ছে। তার মানে যে কোনো একটা সলিড তার এক্স ওয়াই তলে তার ছায়া পড়বে, প্রজেকশন পড়বে, সেখান থেকে আমরা আর কে খুঁজে নিব। বলো আর কার কি কোশ্চেন আছে? স্যার কোনটা যদি আমরা হচ্ছে হলো প্রথমে একটা ছোট কোণ ছিল, তারপর হচ্ছে হলো বড় কোণ, তো আমাদের যদি হচ্ছে প্রথমে একটা বড় কোণ তারপর যদি ছোট কোণ থাকতো, একই রকম অঙ্কন হইতো না? কোন একটাই ছিল, একটা কোণকে কাটা হয়েছে। তুমি এটা কোন আইসক্রিম নিলা, কোন আইসক্রিমের একদম নিচের বিন্দু পয়েন্ট থেকে একটু উপরে আসলা, কোনটা কেটে ফেললা, আর একটু উপরে গেলা কোনটা কেটে ফেললা, এই যে মাঝখানে একটা পোর্শন পাচ্ছ, সেই পোর্শনের মাঝে যে সারফেস তৈরি হয়েছে, তল উপরে তল হয়েছে, সেই তলটাকে চিন্তা করা হচ্ছে। তুমি একটা কোন আইসক্রিম নিলা, কোন আইসক্রিম নেওয়ার পর কেচি দিয়ে বা কোনের মতো শেপ তৈরি করলা, তারপরে কেচি দিয়ে একটা উপরে কেটে দিলা, দেখো সার্কেল হবে। আর একটু উপরে যাও, আবার কেটে দাও কেচি দিয়ে, দেখো আরেকটা সার্কেল হবে। এই সার্কেলের মাঝামাঝি অংশে যে পরিমাণ তুমি স্পেস পাবা, সেই স্পেসটা থ্রি ডাইমেনশনাল, সেটা সারফেস তৈরি করবে। সেই সারফেসটা এক্স ওয়াই তলে প্রজেকশন আকারে যখন পড়বে, তখন দেখতে একটা দুটা সার্কেল হবে আর কি। তখন দেখতে এই দুটা সার্কেল তৈরি হবে। জি স্যার, বুঝতে পারছি। সবাই এক্সাম্পল 3 এই ম্যাথটা 2 থেকে 3 মিনিট মনোযোগ করে দেখো, তারপর আবার কোশ্চেন বলতেছি।
কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্টেপ গুলা আরেকবার একটু বুঝে দিলে ভালো হতো। আচ্ছা দেখো, তোমাকে প্রথমে দেখতে হবে যে কি করতে হবে। নাম্বার ওয়ান, সার্ফেস ইন্টিগ্রাল। আচ্ছা ঠিক আছে, সার্ফেস ইন্টিগ্রাল, তাহলে এই যে ম্যাথটা এখানে দেওয়া আছে, সার্ফেস ইন্টিগ্রেশন করতে হবে। তুমি এটাকে ফর্মুলাতে নিয়ে যাবা। ফর্মুলাতে নিয়ে যাবা, তাহলে এখানে কোথাও জেড থাকবে না। যদি এখানে জেড না থাকে তাহলে শুধু কি থাকতে পারবে, এক্স ওয়াই। তো জেড যদি না থাকে তাহলে এক্স ওয়াই তলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আর এই কাজটা করার জন্য আমরা এখানে একটা ডাবল ইন্টিগ্রেশন নিলাম, ফর্মুলার। আর আর আমরা এখানে ওয়াই স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার, আর এখানে জেড স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স ওয়াই রাখতেছি না। এখন কোশ্চেন হচ্ছে ডিএস থাকবে না, ডি আসবে। আর এখানে ফর্মুলা আসবে। সেই ফর্মুলা হচ্ছে আমরা এই জেড ফাংশনটাকে ডেল্টা জেড বাই ডেল্টা এক্স হোল স্কোয়ার করবো, প্লাস জেড কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে তার স্কোয়ার করব, প্লাস ওয়ান নিব, তারপর এখানে ডিএ লিখবো। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারো কিনা। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে এর পরবর্তীতে আমরা এই ক্যালকুলেশনটা কমপ্লিট করব। করার পর যেটা আসবে সেটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। এখন হচ্ছে লিমিটের বিষয়, লিমিটটা তারা কোথা থেকে নিব। আচ্ছা, প্রথমে কি ছিল যে আমাদের যে সারফেসটা, সেই সারফেসটা দেখতে কেমন। বলা হচ্ছে সারফেস হচ্ছে একটা কোণ, সেই কোণটা দেখতে হচ্ছে এরকম। এখন কোণের একটা উপরের পার্টকে সার্কেল, সেই কোণের উপরের পার্টকে যদি এক্স এর তলে নিয়ে আসো, সেখানে একটা সার্কেল পাওয়া যাবে। বলা হচ্ছে প্লেন জেড ইকুয়াল টু ওয়ান। তো এখানে যদি ওয়ান হয় তাহলে এই যে এখানে একটা সার্কেল তৈরি হবে, ওয়ান রেডিয়াসের সার্কেল তৈরি হবে। অথবা তুমি এখানে যেটা মান ওয়ান বসাও, তাহলে এক্স এর তলে কত পাবা। যেটার মান যদি ওয়ান বসাও তাহলে ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স ওয়াই তলে তুমি একটা সার্কেল পাচ্ছ। আবার যেটার মান যদি টু বসাও তাহলে এক্স ওয়াই তলে কি পাচ্ছ, টু রেডিয়াসের সার্কেল পাচ্ছ। এই ওয়ান রেডিয়াসের সার্কেল এবং টু রেডিয়াসের সার্কেল যে পোর্শনকে বাউন্ড করছে, এই পোর্শনের মাঝে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আর এখানে তাহলে আর এর মান কত, একদম কাছে সার্কেল ওয়ান রেডিয়াসের সার্কেল, আর এর ম্যাক্সিমাম মান কত, টু রেডিয়াসের সার্কেল। আর এদের মাঝামাঝি যে পোর্শনটা পাচ্ছি, এই পোর্শনটা কতটুকু হচ্ছে 360 ডিগ্রি। তার মানে আমরা এখন সম্পূর্ণ ম্যাথটাকে কনভার্ট করে পোলার ফর্মে নিয়ে যাচ্ছি। আর পোলার ফর্মে কেন নিচ্ছি, যাতে আমরা ম্যাথকে ইজিলি সলভ করতে পারি। তারপরে ম্যাথের ক্যালকুলেশন করলে এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশনের মান বা ভ্যালু। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। কারো কোনো কোশ্চেন না আসলে আমাদের এই চ্যাপ্টার এই দুটো ম্যাথ, এইটা দুইটা টাইপের ম্যাথ করলে চলবে। আমরা একটু নেক্সট চ্যাপ্টার দেখবো, সার্ফেস ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন। 15.6 আমরা সারফেস ইন্টিগ্রেশনের মাধ্যমে কি করতে পারি সেটা দেখাবো। সেটা হচ্ছে ফ্লাক্স বের করতে পারি। তাহলে কোশ্চেন হচ্ছে ফ্লাক্স তাহলে কি। সবাই এই লাইন করে একটু পড়ো।
তার মানে এখানে আমরা ফ্লাক্স বের করার সময় সাধারণত ফ্লুইড ফ্লো বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রেই এই কাজটা করব। এটা ফ্লো ফিল্ড বলতে সাধারণত আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? একটা ফ্লো ফিল্ডকে সাধারণত ভেক্টর ফিল্ড হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। সাধারণত ভেক্টর ফাংশনকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি এফ এক্স ওয়াই জেড, মানে ভেক্টর ফিল্ডকে ঠিক সেভাবে একটা ফ্লো ফিল্ডকে রিপ্রেজেন্ট করা যায়। তার মানে একটা ফ্লো কি হয়ে যাচ্ছে সেই ফ্লোটার প্যাটার্নটা সাধারণত বা যে কোনো পয়েন্টে তার ভেলোসিটি হতে পারে বা তার পজিশন হতে পারে বা তার ডেন্সিটি হতে পারে, একটা ভেক্টর ফিল্ডে রিপ্রেজেন্ট করা যেতে পারে। মনে করো পাইপ দিয়ে যাচ্ছে ফ্লো, মনে করো এই এই সার্ফেসের উপরে ফ্লো যাচ্ছে, এই ফ্লোটা একটা নির্দিষ্ট ভেলোসিটি নির্দিষ্ট পয়েন্টের কত এফ একটা ভেক্টর ফাংশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর সেই ফ্লোটার উপর ডিপেন্ড করে আমাদের কোনো সারফেসের উপর থেকে কি পরিমাণ ভলিউম, ইউনিট সমান চলে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফ্লাক্স। তার মানে একটা সারফেসের থেকে আমাদের যে যে পরিমাণ চলে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ফ্লাক্স। মানে হচ্ছে ফ্লো করা, একটা জায়গা থেকে জিনিস ফ্লো করতেছে। যেমন দেখো এখান থেকে যেমন চার্জ, আমরা জানি পজিটিভ থেকে চার্জ সাধারণত কি হয়, ইলেকট্রিসিটি ফিল্ড তৈরি করে একটা পজিটিভ চার্জ, সে চারপাশ থেকে ফোর্সটা তার অপোজিট দিকে কাজ করে। যদি একটা প্লাস একটা নেগেটিভ হয় তাহলে কি হবে, সাধারণত প্লাস থেকে বের হয়ে নেগেটিভ দিকে এই ফ্লো গুলা বা এই রেখাগুলা, যেটা আমরা বলতাম বলরেখা বলতাম আমরা যখন আমরা ইন্টারমিডিয়েট ছিলাম, আর সেগুলোকে আমরা এখন ফিল্ড বলতেছি, এটা ফিল্ড তৈরি করতেছে তারা। দেখো একটা সারফেসের দুই ধরনের তল থাকে, একটা হচ্ছে পজিটিভ ডিরেকশন আর নেগেটিভ ডিরেকশনে। উপরি তল বা নেগেটিভ দিকে যেটা আমরা বলি ভিতরে তল বলতেছি আমরা। তার মানে একটা তলের উপর থেকে যদি কোনো ফ্লো চলে যায় তাহলে একদম উপরের পার্ট থেকে যেতে পারে বা নিচের পার্ট থেকে যেতে পারে। সবাই একটু ফ্লাক্সের ডেফিনেশনটা রিডিং করো। দেখো ফ্লাক্সের ডেফিনেশন, দ্য ভলিউম অফ ফ্লুইড দ্যাট পাসেস থ্রু দ্য সারফেস ইন ওয়ান ইউনিট অফ টাইম। তার মানে ফ্লুইড, এখানে ফ্লুইড দিয়ে বোঝানো হয়েছে দ্য ভলিউম অফ ফ্লুইড, মানে ভলিউম যাবে, একটা ভলিউম একটা পরিমাণ পাস করবে কোথাও কোনো সারফেস থেকে একক সময় বা ইউনিট টাইমে। সহজ কথা বলতে পারে কোনো সারফেস থেকে একক সময় যে পরিমাণ ফ্লুইডের ভলিউম বা কোনো একটা চার্জ হইতে পারে বের হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে সারফেস ইন্টিগ্রেশনের মাধ্যমে, সেটা বের করো। স্যার ফ্লাক্সটা চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের সময় হইতে পারে তো, তাই না? হ্যাঁ, ফ্লাক্সের আরো অ্যাপ্লিকেশন আছে, এখানে সাধারণত বেসিক্যালি ফ্লুইড ফ্লোর জন্য বেশি ইম্পর্টেন্ট, আর ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে, ফ্লাক্সের পরিমাণ যে কি পরিমাণ জিনিস বের হয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি যেটা বলছো সেটা ঠিক আছে। আর আমরা পড়াচ্ছি নাম হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, তার অ্যাপ্লিকেশন কি, তার অ্যাপ্লিকেশন হচ্ছে ফ্লাক্স। সব একটা জিনিস দেখো, এটা হচ্ছে সাধারণত কি এই কোনো একটা ফ্লো কাজ করে টেনজেন্ট বরাবর। যদি বলা হয় একটা যে কোনো একটা পয়েন্টে ফ্লুইডের ফ্লো কোন দিকে কাজ করে, সাধারণত তার স্পর্শক বরাবর সাধারণত ফ্লো গুলো কাজ করে টেনজেন্ট বরাবর। তাহলে এখানে টেনজেন্ট তার আবার দুইটা ইয়া থাকে, মানে দুই দিকে তার কম্পোনেন্ট থাকে, যে কোনো যেদিকে কাজ করুক ফ্লোটা তার সাধারণত দুই দিকে তার এই কম্পোনেন্ট থাকে। তোমরা পড়ছো না এর আগে মনে কি আছে এটা, যে একটা ভেক্টর তার কম্পোনেন্ট দুই দিকে, একটা কম্পোনেন্ট কাজ করবে এই দিকে
আরেকটা কাজ করবে এইদিকে অর্থগোনাল কম্পোনেন্ট, এটা যদি ভি ভেক্টর হয় আর এটা যদি ইউনিট ভেক্টর ই হয়, তাহলে ভি ডট ই, মনে আছে এই ব্যাপারটা? জি স্যার। জি স্যার। সিমিলারলি ভি ডট ই ডট ই দুটো কম্পোনেন্ট, এটা যদি ই ওয়ান হয় তাহলে এটা ই ওয়ান হবে, আর এটা ই টু হলে এটা ই টু হবে। আচ্ছা যাই হোক, এখানে তাহলে আমাকে এটা বলো, সিমিলারলি এটা হচ্ছে এই সারফেসের উপর নর্মাল লম্ব দিক, আর এটা হচ্ছে তার স্পর্শক বরাবর। যদি এদিকে কাজ করে তাহলে একটা ফোর্স, সেই ফোর্সের দুটো কম্পোনেন্ট থাকবে। আমাদের এইদিকে কম্পোনেন্ট দরকার নাই, আমরা চাচ্ছি নর্মাল বরাবর কম্পোনেন্ট, স্কেলার কম্পোনেন্ট হইতে পারে। এটা স্কেলার কম্পোনেন্ট, এটা ভেক্টর কম্পোনেন্ট। তো দেখো তো, তোমাদের কি মনে আছে যে একটা ভেক্টর তার সাথে একটা ইউনিট ভেক্টর যদি থাকে, তার ডট প্রোডাক্টটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট। আবার ডট প্রোডাক্ট নিলে ইউনিটের কি পাওয়া যাবে? ভেক্টর কম্পোনেন্ট। তাহলে আমি কিটা বলতে পারি যে একটা ফোর্স যদি হয় এফ, এই ফোর্সটা এই এই সারফেস বা এই তলের সাথে লম্ব বরাবর বা পারপেন্ডিকুলার ডিরেকশনে যে এন একটা ইউনিট ভেক্টর, সেই দিকে ফোর্সের মানে ফোর্সের ভেক্টর কম্পোনেন্ট হচ্ছে এইটা, আর স্কেলার কম্পোনেন্ট হচ্ছে এফ ডট এন। দেখো তো এই ইনফরমেশন বুঝতে পারো কিনা। এটা পড়ানো হয়েছিল প্রজেকশন পড়ানোর সময়। এফ একটা ফোর্স, সেই ফোর্সের এন এর দিকে মানে এই তলের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আমরা কি করতেছি বের, আমরা পারপেন্ডিকুলার ডিরেকশনে কি পরিমাণ কম্পোনেন্ট বের হয়ে যাচ্ছে, কম্পোনেন্টের পরিমাণ বা ফোর্সের পরিমাণ। এই পর্যন্ত ক্লিয়ার? কারোর কোনো কোশ্চেন আছে? যে কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এটাকে আরেকটু এক্সটেন্ড করি। তো এখন মনে করো এই ছোট একটা পোর্শন যদি নেওয়া হয়, এই ছোট একটা পোর্শনের যদি এরিয়া আমরা জানতে পারি ডিএস, আর এখান থেকে যদি যে ফোর্সটা বের হয়ে যাচ্ছে তার কম্পোনেন্টের মান পরিমাণ এফ ডট এন নেই, তাহলে এখান থেকে দেখো তো কি পরিমাণ ভলিউম চলে যাচ্ছে, সেটা বের করা যাবে না? সেটা হচ্ছে ভলিউম। এখান থেকে যে পরিমাণ ভলিউম বের হবে, ছোট ডিভি বের হবে, ডিফারেন্সিয়াল ভি বের হবে। তারপরে আমরা যখন ইন্টিগ্রেশন করবো পুরো সারফেসটাকে, তখন আমরা সম্পূর্ণ সারফেসের থেকে কি পরিমাণ যাচ্ছে ইউনিট টাইমে ভলিউম, সেই ভলিউমটা বের করতে পারবো। সেই ব্যাপারটাই এখানে বলা হয়েছে। দেখো এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। আর এই সারফেস ইন্টিগ্রেশনটা কি মিন করতেছে আমাদের? এফ ডট এন কি ছিল? এফ ডট এন ছিল কোন একটা সারফেসের উপরের থেকে, এই যদি সারফেস হয়, এই সারফেসের উপর থেকে পারপেন্ডিকুলার ডিরেকশনে নর্মাল ডিরেকশনে একটা ফোর্স যদি এদিকে কাজ করে এফ, তার একটা কম্পোনেন্ট কাজ করবে এই সারফেসের স্পর্শক বরাবর টেনজেন্ট বরাবর, আর একটা কাজ করবে এর পারপেন্ডিকুলার ডিরেকশনে। সেই ফোর্সের এফ ডট এন হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনের স্কেলার কম্পোনেন্ট। তার সাথে যদি এই ছোট ছোট পোর্শনটা থাকে ডিএস, ডিএস হচ্ছে সারফেস। এই সারফেসটা এখান থেকে কি পরিমাণ কম্পোনেন্ট বের হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এফ ডট এন ডিএস এর পরিমাণ। আর আমরা যখন সম্পূর্ণ সারফেসকে ইন্টিগ্রেশন করব, সারফেস ইন্টিগ্রাল, তখন এই সম্পূর্ণ ফ্লাক্সের পরিমাণ বের করা যাবে। তার মানে আমরা ফ্লাক্স ফাই বের করতে পারবো এই ইন্টিগ্রেশনের মাধ্যমে। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখো, তুমি একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই ম্যাথটা সলভ করার সময় আমরা সাধারণত এই ফর্মুলাটা ইউজ করব। এই সারফেস ইন্টিগ্রাল
এই সারফেস ইন্টিগ্রালটা কে আমরা যখন n এর মান বের করব, n এর মানটা কিভাবে বের করতে পারি? n এর মানটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ জি। সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে এটা। প্রথমে তুমি যে কোনো ইকুয়েশনকে জি এক্স ওয়াই এই ফর্মে নিবা, z ইকুয়াল টু 0। এই ফর্মে যখন নেওয়া হবে, যখন এই ফর্মটা একটা সারফেস দিবে আমাদের, সেই সারফেসটা জি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0 বা কনস্ট্যান্ট এই ফর্মটা সারফেস দিবে। তাকে যখন আমরা তার গ্রাডিয়েন্ট বের করব, তখন সেই সারফেসের উপর তলের উপর আমরা কি পেয়ে যাব? আমরা সেই সারফেসের তলের উপর আমরা ইউনিট একটা ভেক্টর পাবো, লম্ব বরাবর পাবো। যে কোনো একটা সারফেস যদি হয়, এই সারফেসটা তার উপর লম্ব কোণ দিকে হবে, গ্রাডিয়েন্ট অফ জি। আর যদি এটাকে যদি নর্মালাইজ করি তাহলে আমরা কি পাবো? নর্মালাইজ করলে আমরা একটা ইউনিট ভেক্টর পাবো এই তলের উপরে। তার মানে যে কোনো একটা সারফেসকে তুমি জি এক্স ওয়াই জেড এই ফর্মে কনভার্ট করবা। কনভার্ট করার পর তাকে আমরা তার গ্রেডিয়েন্ট বের করবো, তাহলে আমার নর্মাল বের হয়ে যাবে। আসো আমরা এই ম্যাথে একটু দেখি কিভাবে করা যেতে পারে। এখানে অনেকগুলো ফর্মুলা আছে, ফর্মুলাটা আমার মনে হয় না করাই ভালো। এই কারণ ফর্মুলা যদি আমরা করতে যাই তাহলে আমাদের ম্যাথটা একটু মনে রাখতে হবে, কমপ্লিকেটেড হবে। তো এটা গ্রেডিয়েন্ট বের করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবাই একটু এক্সাম্পল টুটা রিডিং পড়ো। সবাই কোশ্চেন রিডিং পড়ছো? জি স্যার। দেখো এই ম্যাথটা সলভ করার সময় আমাদের দেখতে হবে সারফেসটা কিরকম দেখতে। তারপরে বলা হয়েছে সারফেসের জেড এর মানটা, সারফেস যদি ওরিয়েন্টেড আপ হয় তো জেড এর মানটা সবসময় পজিটিভ হবে। আচ্ছা তুমি যেটা করবে, প্রথম কাজ তোমার যেটা হচ্ছে, যে সারফেস দেওয়া আছে, ফোর্স তো আমরা জানি এফ, আর আমাদের দেওয়া আছে সারফেস সেই পোর্শন, সেটাকে আগে প্রথমে দেখতে হবে, তার জিওমেট্রিক ফিগারটাকে চিন্তা করতে হবে। দেখো জেড ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন জেড এর মান যদি 0 হয় তাহলে এটা দেখতে কেমন হবে? জেড এর মান যদি 0 বসাই আমরা, তাহলে এটা দেখতে একটা এক্স ওয়াই তলে 1 রেডিয়াস সার্কেল হবে না? ইয়েস স্যার। আচ্ছা তারপরে যে ব্যাপারটা হচ্ছে, তাহলে এর উপরে যদি আমরা পোর্শন দেখি,
তো এই উপরের পোর্শনটা দেখতে হচ্ছে এরকম একটা পোর্শন আসবে। কোশ্চেনে বলা হয়েছে এই যে তলটা তৈরি হয়েছে, এই তল এটা সারফেস, আর এই সারফেস থেকে ওরিয়েন্টেড আপ, তার মানে কি ওরিয়েন্টেড আপ মানে জেড হচ্ছে পজিটিভ। সারফেসটাকে বলা হয়েছে এই তলটা ওরিয়েন্টেড আপ মানে হচ্ছে তোমার এদিকে পজিটিভ দিকে, নেগেটিভ দিকে না, নেগেটিভ এদিকে আসতো আর কি। এখন বলা হয়েছে নেগেটিভ পজিটিভ হয়, তাহলে ফিগার যেটা দেখানো হয়েছে, ফাইন্ড দ্য ফ্লাক্স অফ দ্য ভেক্টর ফিল্ড এফ অ্যাক্রস সিগমা, মানে এই যে ওরিয়েন্টেড আপ সারফেসটা, এই সিগমা একটা সারফেস তৈরি করছে, এই যে সারফেসটা, এই সারফেসের চারিদিক থেকে কি পরিমাণ ফ্লো যাচ্ছে বা ফ্লাক্স যাচ্ছে, সেই ফ্লাক্সের পরিমাণ বের করবা। এখন কোশ্চেন হচ্ছে ফ্লাক্সের পরিমাণ বের করার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনটা হচ্ছে, ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি ছিল, এফ ডট এন। এফ কি ফোর্স, কি ধরনের ফোর্স, এটা ফ্লুইডের ব্যাপারে ভেক্টর ফিল্ড, আমরা ফিল্ড ধরলাম, ফ্লাক্স হচ্ছে ফিল্ডের, ফিল্ড ফোর্স হইতে পারে, ফোর্সকে আমরা ফিল্ড বলতে পারি। এফ দেওয়া আছে, আর তার মানে এখান থেকে যদি কোনো ফ্লো চলে যায়, বের হয়ে যায়, তাহলে কি লাগবে, আমার লাগবে এফ হচ্ছে ফোর্স, কি পরিমাণ ফোর্স ছিল, তার ডিরেকশন লাগবে কোন দিকে, পারপেন্ডিকুলার ডিরেকশন, বাইরে দিয়ে চলে যাচ্ছে আউটওয়ার্ড ডিরেকশনে, তাহলে এখানে এন লাগবে, এটা হচ্ছে ফোর্সের পরিমাণ। আর এখান থেকে যদি ছোটটা পোর্শন নাও ডিএস, তাহলে এই এই সম্পূর্ণ সারফেসকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে, তাহলে সারফেস ইন্টিগ্রাল বের হয়ে যাবে, আর সেই সারফেস ইন্টিগ্রাল বের হওয়ার মাধ্যমে আমরা ফ্লাক্স বের করব ফাই। সই কোশ্চেন বুঝতে পারছো? জি স্যার। এখন তারপরে কোশ্চেন হচ্ছে তাহলে এনটা কিভাবে বের করব, এফ তো জানি কোশ্চেনে দেওয়া আছে, এন কিভাবে বের করব। এন বের করার জন্য তোমার যেটা করতে হবে, এই ফাংশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে রাখতে হবে, সারফেসটাকে। আচ্ছা রিঅ্যারেঞ্জ করে কিভাবে লিখবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস না প্লাস জেড মাইনাস 1 ইকুয়াল টু 0, এই ফর্মে লেখো। এই ফর্মে লেখার পর এটা সবাই একটু খাতায় নোট রাখো, বইতে এইভাবে লেখে নাই, বইটা কঠিন হবে, আমি যেভাবে লিখেছি সেভাবে লেখার চেষ্টা করবা। এই ফাংশনটাকে জি এক্স ওয়াই জেড ধরো, জি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0, এই ফর্মে লেখো। এখন তুমি যেটা করবা, গ্রাডিয়েন্ট অফ জি এর মান বের করবা, সরি গ্রাডিয়েন্ট অফ জি এর মান বের করবা। এই গ্রাডিয়েন্ট অফ জিটাই হচ্ছে আমার নর্মাল এন। তাহলে বলতো গ্রাডিয়েন্ট অফ জি কত হবে এটার, প্রথমে জি ফাংশন কার সাথে করব, এটা হচ্ছে জি ফাংশন, এই সম্পূর্ণ জি ফাংশন, এই জি ফাংশনটাকে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে, তার কত পাওয়া যাবে, 2xi। 2x। পরবর্তীতে আমরা এটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব, তাহলে 2y বাই জে। তারপরে আমরা এই ফাংশনটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব, তাহলে কত পাবো, প্লাস কে। সাধারণত এই ধরনের সারফেস যাকে আমরা বলি লেভেল সারফেস, লেভেল সারফেসের গ্রেডিয়েন্টের মান হচ্ছে তার উপর নরমাল, এর সারফেস তার গ্রেডিয়েন্ট হচ্ছে তার উপর নরমাল। আমরা লেভেল সারফেস পড়াই নাই, শুধু তুমি চিন্তা করে দেখো এটা সারফেস যদি এইভাবে করা হয় তবে তাকে বলা হয় লেভেল সারফেস। এই লেভেল সারফেসের উপরে সাধারণ গ্রেডিয়েন্টটা মানে হচ্ছে তার উপর নরমাল বের করা, তার মানে এই সারফেসটা তৈরি হয়েছে, এই সারফেসটার উপর নরমাল কি হবে, গ্রেডিয়েন্ট অফ জি। আচ্ছা তাহলে দেখো তো, এখন কি বইয়ের মতো করবো না, তাহলে কনফিউশন তৈরি হবে। এই এনটাকে আমি যেভাবে বের করলাম সেভাবে বের করলাম, দেখো তো আমার বের করার এটা কি সেম আসছে? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন এটাকে ডট প্রোডাক্ট নাও, নর্মাল ডট প্রোডাক্ট করার পর এখন আসছে ইন্টিগ্রেশন। এখন তোমাকে ডাবল ইন্টিগ্রেশন করতে হবে, আর আমরা কি ডাবল ইন্টিগ্রেশন করতে পারি?
ডাবল ইন্টিগ্রেশন করতে পারি কোন তলে করতে পারি, সারফেসটা যেখানে যেখানে পড়বে। আচ্ছা বলো তো সারফেসটার এক্স ওয়াই তলে কি পাচ্ছি, আমরা সার্কেল পাচ্ছি না? এক্স ওয়াই তলে এরকম একটা সার্কেল পাচ্ছি না? জি স্যার। ওয়ান ওয়ান রেডিয়াসের সার্কেল যার প্রজেকশন এখানে পড়ছে, তো এখানে আর এর মান কত? 1। 0 থেকে 1। আর থিটার ভ্যালু 0 থেকে 360। 2 pi. তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান আর বসায় দাও, 1 মান বসাও, আর ডি এর জায়গায় আর ডি থিটা, আর এর ভ্যালু থিটার ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে 3 পাই বাই 2 পাবো। এটা হচ্ছে ফ্লাক্সের পরিমাণ। সবাই এই ম্যাথটা 2-3 মিনিট দেখো, তারপরে আমি আবার কোশ্চেন আনসার দিচ্ছি। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। স্যার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1d এটা কেমনে আসলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা ঠিক আছে, দেখো এটা ছিল এফ, আমাদের এই ফোর্স যে ভেক্টর ফিল্ডটা, সেই এফ এর মানটা দেওয়া আছে এখানে। আর সেই এফ এর সাথে এন হচ্ছে আমাদের নর্মাল ভেক্টর যেটা বের করলাম, গ্রাডিয়েন্ট অফ জি। যদি আমরা ডট প্রোডাক্ট নেই তাহলে 2x স্কোয়ার, আর এখানে 2y স্কোয়ার, তারপরে এখানে যদি এই z×1 এভাবে যদি নাও তা ডট প্রোডাক্ট প্রথমে নিবা। তা ডট প্রোডাক্ট যদি নাও তারপরে তুমি এই যে আমি এটা ডিলিট করে দিই। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস জেড। আর আমাদের এখানে যেহেতু এক্স ওয়াই তলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, জেড থাকবে না, তাহলে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার
তো জেড এর মানটা কত দেওয়া ছিল কোশ্চেনে? 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো তো ক্যালকুলেশন করলে কত আসে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। यस স্যার, বুঝেছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের মনে হয় আমরা পরীক্ষা নিতে পারি, তোমরা যদি চাও তাহলে আমরা ক্লাস টেস্ট যেটা 5 মানে 4 তো না হয়েছে, ক্লাস টেস্ট 5টা আমরা নিতে পারি নেক্সট স্যাটারডেতে, মানে এক সপ্তাহ পরে। ওকে স্যার। আচ্ছা, সিলেবাস তাহলে কি হবে? সিলেবাস আজকে ক্লাস পর্যন্ত দেই সিলেবাস, যাতে 15.6 15.5 15.6 আর সাথে 15.4ও নাও। তাহলে 15.4 5 6 এই 3টা চ্যাপ্টার নাও। 15.4 15.5 আর হচ্ছে 15.6। স্যার আমাদের সিটি কি 3টা কাউন্ট করা হবে? সিটি হচ্ছে বেস্ট 3টার এভারেজ কাউন্ট করা হবে। আমি তোমাদের সবগুলো মার্কস একসাথে দিয়ে দিব, মানে একদম কাউন্ট করে মার্ক করে একদম পুরো গ্রেড শিটটা দিয়ে দিব। তোমরা সব একটু গ্রেড শিট চেক করবা, যেহেতু অনলাইনে, যেহেতু আমাদের গ্রেড শিটে যদি কোনো কনফিউশন থাকে পরীক্ষার আগে একদম ফাইনাল গ্রেড আগে আমার সাথে যোগাযোগ করে নিবা, তাহলে আমি সেটা কনফিউশন দূর করে দেবো। যদি কোনো নাম্বারে কম বেশি হতে পারে, সম্ভাবনা কম, তারপর যদি হয় আমি গ্রেডটা তৈরি করে তোমাদেরকে জানাই দিব, দেখাই দিব। অ্যাসাইনমেন্টটা দিতে পারবো না এখনই, কিন্তু বাকিগুলো আর কি সিটি 1 থেকে 4 আর 1 থেকে 5 আর হচ্ছে মিডের মার্কসটা একসাথে দিয়ে দিব। তোমরা একটু দেখে তারপরে আমাকে যদি কনফিউশন থাকে আমাকে বলবা, সবাই একটু চেক করবা। ফাইনাল গ্রেড যদি হওয়ার আগে যদি চেক করা কমপ্লিট হয় আমি তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তোমাদের কি এরকম কোনো সমস্যা আছে? যদি গ্রেড শিটটা জানাই দিয়ে দেই তাহলে একজন আরেকজন দেখতে পারবা। এই ব্যাপারটা অনেকে পছন্দ করে না। না স্যার, প্রবলেম নাই স্যার। না স্যার, সমস্যা নেই। আচ্ছা, অনেকে চায় যে আমার ব্যক্তিগত নাম্বার আমি সবাইকে কেন দেখাবো, এটা একটা বড় ইস্যু থাকে। যে কেউ ভালো খারাপ করতে পারে, তার পার্সোনাল বিষয়। ভালো খারাপ করা তার নিজের উপর ডিপেন্ড করতেছে। অনেকে আসলে ইনসাল্ট ফিল করে যে আমারটা সবাই দেখতেছে, এই জিনিসটা সে পছন্দ করে না। যে কোনো আইডি নাম্বার দিয়ে দিলে বেটার হয় তাহলে। শুধু আইডি নাম্বার দিয়ে দিব? জি স্যার, ওটা দিলে ইটস ওকে। জি স্যার, নাম না দিয়ে জাস্ট আইডি নাম্বার দিলে যার যার আইডি সে বুঝে নেবে আর কি স্যার। আচ্ছা, তাহলে সেটাও মনে হয় ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওটা ভালো হবে, তাহলে বুঝতে পারছি। কারণ তা নাইলে যেটা হবে, অনেকে এটা প্রায় হয়, কারণ কোনো স্টুডেন্ট কোনো কোর্সে খারাপ করতেই পারে, সে তার ব্যক্তিগত বিষয়, সে ভালো করবে না খারাপ করবে, তার প্রাইভেসিতে আমার রাখা উচিত। এই কারণে আমি সাধারণত কোনো জিনিস একসাথে জেনারেলে আপলোড করি না। একসাথে আপলোড করলে স্টুডেন্টদের আসলে সম্মান নষ্ট হয়। সম্মান নষ্ট হয় মানে কি, অনেক সময় অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমার এই ফ্রেন্ড আমারটা দেখতে পাচ্ছে, আমি চাই না দেখুক। এভাবে না বলো, তারা চায় না আসলে। আমার সেটাই ভালো, আমি তাহলে আপলোড করে দিব। এবং অনেকদিন তোমরা পরীক্ষা দাও, আর এর মাঝে কোনো সমস্যা হলে আমার কাছে পাওয়া যাবেই। আর আগের পড়াগুলো শেষ করো, অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দাও। আর আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো না, আমরা এখানে ক্লাস শেষ করবো অ্যাটেন্ডেন্স নিয়ে। কারো কোনো বিষয়ে কোনো কনফিউশন বা কোশ্চেন আছে?